বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নন্দিনী তটিনীকে বলে, কি বলছিস তুই? তোকে অ্যাট্রাক্ট করা হয়েছিল? তটিনী বলে, হ্যাঁ রে দিদি, আজ যদি ঠিক সময় তোদের জামাই না যেত, হয় তোরা আমাকে মর্গে পেতি আর নইলে শ্মশানে। নন্দিনী তখন তটিনীর হাত ধরে বলে, চুপ কর, এই ধরনের কথা বলিস না। তটিনী, কিচ্ছু হবে না, আমি তো আছি। আইনের প্রতি সম্মান রেখেই সবটা করব। তটিনী বলে, আইনকে আমিও সম্মান করি, আইনের প্রতি আমারও ভরসা বিশ্বাস আছে। আমি জানি আইন সবসময় আমার সাথেই আছে, আমার পাশে আছে, সে প্রমাণ আমি পেয়েছি, বারবার পেয়েছি। কিন্তু দিদি, এভাবে কি ভয়ে ভয়ে বাঁচা যায়? বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে ভয়, স্কুল থেকে ফেরার পথে ভয়, কর্তা যদি একটুখানি লেট করে বাড়িতে ফিরে তখনও ভয়, আমি যদি একটুখানি বাইরে যাই তখনও ভয়, দিদি বাচ্চাদের নিয়ে ড্রয়িং ক্লাসে গেলে তখনও ভয়। এই পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর, কতটা অস্বস্তিকর তুই বুঝতে পারবি না দিদি। প্রত্যেকটা সময় এতটা অস্বস্তি নিয়ে কি বাঁচা যায়? এই ভয় নিয়ে কি বাঁচা যায়? ওই কর্ণ চ্যাটার্জি একের পর এক অন্যায় করছে, তুই জানিস না? তোর বোন যখন দুদিন বাড়িতে ছিল না, ওই কর্ণ চ্যাটার্জি তার সাথে। তখনই নন্দিনী বলে, চুপ কর চুপ কর, জামাই যে কোনো মুহূর্তে আসবে আর শুনে ফেলবে, চুপ কর। তখনই সেখানে আসে শিবপ্রসাদ। তটিনী সেই কথাটা বলতে গিয়েও বলে না। শিবপ্রসাদ তটিনী নন্দিনী সবার জন্য চা বানিয়ে এনেছে। চা রেখে শিবপ্রসাদ বলে, তো দুই বোনের কি গল্প হচ্ছে শুনি? তটিনী বলে, আমি বোনকে এটাই বললাম যে আইনের প্রতি ভরসা রাখতে, আমি সব সময় ওর সাথে আছি। কোর্টে কর্ণ চ্যাটার্জিকে তোলা হবে আর তাকে উপযুক্ত শাস্তিও দেওয়া হবে। শিবপ্রসাদ তখন নন্দিনীর কথায় মাথা ঝাঁকায়, হ্যাঁ হ্যাঁ বলে। তখনই শিবপ্রসাদের নাম্বারে কল আসে। শিবপ্রসাদ বলে, আমি একটু কলটা রিসিভ করে আসি, ক্লায়েন্ট মিট। এরপরেই শিবপ্রসাদ ওখান থেকে উঠে যায়। কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বলরাম বলে, মক্কেলকে খুঁজে পাওয়া গেছে। শিবপ্রসাদ বলে, কোথায়? বলরাম বলে, তুই যেখানটায় বলেছিলিস সেখানেই। একটু পরে দেশি গিলবে আর তারপরেই অন্যের অনিষ্ট করতে চলে যাবে। শিবপ্রসাদ বলে, নজরে রাখ, যেন এলাকার বাহিরে যেতে না পারে। বলরাম বলে, তুই কি আসতে পারবি? শিবপ্রসাদ বলে, হ্যাঁ বাবা পারবো, আমি ঠিক বেরিয়ে যাচ্ছি, তুই ওকে নজরে রাখ। এই বলে শিবপ্রসাদ কল কেটে দেয়। এদিকে তটিনী আর নন্দিনী বসে চা খাচ্ছিল। তখনই শিবপ্রসাদ বলে, এই শোনো না, আমাকে একটু বেরোতে হবে। তটিনী বলে, এখন আবার ক্লায়েন্ট মিট? শিবপ্রসাদ বলে, আরে না, ক্লায়েন্ট মিট নয়, আজকে ক্যারাম খেলার প্রতিযোগিতা আছে, ওই যে গণেশ চতুর্থীর দিনেই যেটা ফাইনাল রাউন্ড হবে আর কি। তো আমি যাই? তটিনী বলে, ঠিক আছে যাও। শিবপ্রসাদ তখন নন্দিনীকে বলে, আপনি তো আছেন কিছুটা সময়? নন্দিনী বলে, হ্যাঁ আছি। শিবপ্রসাদ বলে, আমি যত সময় না ফিরি আপনি একটু প্লিজ ওর সাথে থাকুন। নন্দিনী বলে, ঠিক আছে যাও, তুমি কোনো চিন্তা করো না। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে বলে, আর হ্যাঁ, তোমরা প্লিজ বাহিরে যেও না। তটিনী বলে, কেন, তুমি তো যাচ্ছ? শিবপ্রসাদ বলে, আরে আমার কিচ্ছু হবে না, আমি তো ক্লাবে যাচ্ছি, ক্লাবের ছেলেপেলে আছে না, ওরা থাকতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে শিবপ্রসাদ তটিনীকে বাই বলে বেরিয়ে যায়। অন্যদিকে তটিনী নন্দিনীকে বলে, জানিস তো দিদি, মাঝে মাঝে না আমার বরকে কেমন জানি রহস্যময় মনে হয়, মাঝে মাঝে ওকে বেশ অন্যরকম লাগে। নন্দিনী বলে, মানে কি হয়েছে? তটিনী বলে, এই যে রথের মেলার দিনে হঠাৎ করে ও উধাও হয়ে গেল, আর তারপরে পরশুরাম এসে আমাদেরকে উদ্ধার করলো, আমাদের বাঁচালো। আবার দেখ, এই লাট্টুর স্কুলে যেদিন ঝামেলা হলো সেদিন পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসে লাট্টুকে উদ্ধার করলো, অথচ তখনও তোর জামাই হসপিটালে ভর্তি। এই সব কিছু কেমন জানি গোলমেলে লাগে। নন্দিনী বলে, তুই তো আয়ুষীর মতন কথা বলছিস, আরাধ্যার মতন কথা বলছিস। তটিনী, তোর মাথা থেকে এইসব চিন্তা বার কর। ও সত্যিই তোকে খুব ভালোবাসে, এই সংসারকে খুব ভালোবাসে, আরও সত্যিই ভীষণ নিরীহ গোবেচারা মানুষ। ও আমাদের বাড়ির জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি। এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি সেই দোকানে আসে, যেই দোকানে বসে ভজা নামের সেই গুন্ডা বিভিন্ন খাবার অর্ডার দিয়েছে। দোকানের ছেলেটি চা নিয়ে এলেই ভজা বলে, চা? তুই জানিস না এত রাতে আমি চা খাই না, যা যেটা আনতে বলেছি সেটা নিয়ে আয়। এরপরেই সেই ছেলেটি ভজাকে ড্রিঙ্কস দিয়ে যায়। তখনই সেখানে আসে পরশুরাম। ভজা ড্রিঙ্কস হাতে নিতে চাইলে তখনই পরশুরাম সেটা নিয়ে নেয়। শিবপ্রসাদ ড্রিঙ্কসের দিকে তাকিয়ে বলে, এটা তো চা নয়, আর এটাকে দেখে তো মনে হচ্ছে এটা মিনারেল ওয়াটারও নয়। ভজা তখন বলে, এই তুই কে রে? তুই জানিস তুই কার এলাকায় এসেছিস?
শিবপ্রসাদ বলে জানি তো, তুই হলে ভজা, তোর বাবার বাড়ি নেপালে আর তোর মায়ের এই বাংলায়, কি ঠিক বলেছি তো? শিবপ্রসাদ বলে কিন্তু তুই এখানে বসে বসে এগুলো কি খাচ্ছিস, এটা তো খাওয়া বেআইনি। এই বলে শিবপ্রসাদ সব ড্রিঙ্কস ফেলে দেয়, যেটা দেখে ভজা খুব রেগে যায়, সে শিবপ্রসাদকে মারতে চায়। আর তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম রূপে ফিরে আসে। পরশুরাম তার অ্যাকশন শুরু করে, যাকে বলে প্রহার। পরশুরাম ভজাকে উত্তম মাধ্যম মারে আর তারপরেই তার হাতটা শক্ত করে চেপে ধরে। ভজা তার হাত নাড়াতে পারছে না। পরশুরাম ভজাকে বলে, কর্ণ চ্যাটার্জি তটিনীকে মারতে তোকে কত টাকা দিয়েছে? হ্যাঁ? ভজা বলে, তটিনী? কোন তটিনী? তুই কার কথা বলছিস? আমি কোনো তটিনীকে চিনি না। পরশুরাম তখন অন্য হাত দিয়ে ফোন বের করে আর তটিনীর ছবি দেখায়। তটিনীর ছবি দেখার পরেই ভজার চোখ মুখ শুকিয়ে আসে। ভজা তখন পরশুরামকে বলে, এই তুই কে রে? পরশুরাম কিছু বলতে গেলেই তার বুকে হঠাৎ করে ব্যথা অনুভব হয়, ব্যথায় কুকড়ে ওঠে সে। তখনই ভজা পরশুরামের গায়ে হাত তোলে, তার দিকে চেম্বার তাক করে। পরশুরাম উল্টে একটা ঘুষি মারলেই ভজা হাত থেকে চেম্বার পড়ে যায়। তখনই সেখানে বলরাম সৌরভ আসে। বলরাম বলে, তুই কার গায়ে হাত তুলেছিস জানিস? ও তোর বাপ হয় রে, তোর বাপ। ভজা বলে, তোরা আবার কানা? হ্যাঁ, এখানে কেন এসেছিস? এখানে এসে কেন পিয়াজি করছিস? ভজাকে চমকাতে এসেছিস? এই তোরা আয় তো। এই বলে ভজা তার বাকি লোকদের ডাকে। ব্যাস, বলরামদের সাথে ভজার গুন্ডাদের মারপিট শুরু হয়। সবাই মিলে অ্যাকশন করে। বলরাম আর সৌরভ যখন মার খাচ্ছিল তখনই পরশুরাম এক হাতেই বাজিমাত করে, সব কয়টাকে মেরে মাটিতে ফেলে। এরপরে ভজাকে ধরে বলে, কি হলো বল, কর্ণ চ্যাটার্জি তোকে কত টাকা দিয়েছিল তটিনী গাঙ্গুলিকে মারতে? ভজা তখন বলতে চায় না। পরশুরাম ভজার মুখে চিকেন ঢুকিয়ে দেয়, বলে কি হলো বল। ভজা তবুও বলতে চায় না। আর এরপরেই পরশুরাম তার চেম্বারের নল ভজার মুখে ঢুকিয়ে দেয়, বলে এইবার বলবি নাকি ডাইরেক্ট শুট করে দেব? ভজা বলে 10 লাখ। পরশুরাম বলরামকে বলে, বলরাম ওর স্বীকারোক্তি নিয়ে নে। এরপরে পরশুরাম যেতে চাইলেই পিছন থেকে ভজা বলে, কিন্তু আপনারা কারা? পরশুরাম বলে, আমরা হলাম স্পেশাল ব্রাঞ্চ পরশুরাম। কথাটা শুনেই পিছন থেকে অন্য আরেকজন গুন্ডা পালিয়ে যেতে চায়, কিন্তু পরশুরামের পিছনেও তো দুটো চোখ আছে, তাই সে পিছন থেকেই সেই গুন্ডাকে গুলি করে দেয়। ব্যাস, সব কয়টা গুন্ডা ভয়ে চুপসে যায়। একে একে সৌরভ বলরাম সবাইকে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে পরশুরাম দোকানদারকে বলে, দাদা কত টাকা? দোকানদার বলে, আগে কিসের টাকা? পরশুরাম বলে, 3 কাপ চায়ের দাম। দোকানদার বলে 21 টাকা। পরশুরাম দোকানদারের হাতে টাকা ধরিয়ে দেয়। এরপরেই একটা বিস্কুট নিয়ে চলে যেতে চায়। পিছন থেকে দোকানদার বলে, দাদা আপনার চেঞ্জ। তখনই পরশুরাম বলে, এই তো বিস্কুটের দাম অ্যাডজাস্ট করে নেবেন। আর এরপরেই পরশুরাম বলে, শুনুন দাদা, এইসব জিনিস আর এরপরে যেন বিক্রি বাটা করতে না দেখি। এগুলো তো বেআইনি, লাইসেন্স নেই। তারপরেও যদি এগুলো বিক্রি বাটা করেন তাহলে হয়তো দোকানটাই উড়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। বলছি দাদা, পরবর্তী প্রজন্মকে নষ্ট করবেন না, তাদেরকে নেশা ধরিয়ে দেবেন না। দোকানদার বলে, কিন্তু আপনি কে? পরশুরাম বলে, বিষ্ণুর 6ষ্ঠ অবতারের নাম জানা আছে? দোকানদার বলে, আজ্ঞে না। পরশুরাম বলে, ওনার নামেই আমার নাম। অবশ্য তুমি জানবে বা কি করে, পেটে তো বিদ্যে নেই। বিদ্যে থাকলে কি আর এইসব অবৈধ জিনিস বিক্রি করতে? যাই হোক, কাল থেকে দুধ, কলা, মাখন এইসব বিক্রি করবে। অবৈধ জিনিস বিক্রি করলে সবটা কিন্তু শেষ হয়ে যাবে। এই দোকানও থাকবে না, আর আপনিও এই দোকানে থাকতে পারবেন না, আপনাকেও তুলে নিয়ে যাব। কথাটা বলেই পরশুরাম, সৌরভ, বলরাম ওখান থেকে চলে আসে। অন্যদিকে তটিনী মনে মনে ভাবতে থাকে, পরশুরামের সাথে শিবপ্রসাদ গাঙ্গুলির কোনো কানেকশন আছে কিনা। আয়ুষীর বলা সেই কথাগুলো আবার পরপর সব ঘটনা সাজিয়ে তটিনীর বারবার মনে হচ্ছে তার বরের মধ্যে কোনো রহস্য আছে, পরশুরামের সাথে শিবপ্রসাদের কোনো কানেকশন আছে। এদিকে তটিনীর রান্না পুড়ে যায়। লাট্টু এসে বলে, মাম্মি মাম্মি তোমার রান্না পুড়ে যাচ্ছে মাম্মি। তটিনী বলে, ইস, একদম লক্ষ্য করিনি রে, অন্য খেয়ালে ছিলাম। তখনই শিবপ্রসাদ এসে বলে, কি হচ্ছে? মনে হচ্ছে পোড়া পোড়া গন্ধ। তটিনী, তোমার রান্না কি পুড়ে গেছে? তটিনী বলে, দেখো না, একটু অন্যমনস্ক ছিলাম আর ডালটা পুড়ে গেল। তুমি চিন্তা করো না, আমি আবারও ডাল বসিয়ে দিচ্ছি। শিবপ্রসাদ বলে, আরে না, তার কোনো প্রয়োজন নেই, এটা হলেই চলবে। আমার গিন্নির হাতের এই পোড়া ডালও অমৃত, বুঝতে পেরেছ? তটিনী বলে, যাহ, তুমিও না কি সব বলো। এরপরই শিবপ্রসাদ তটিনীর হাতে বাজারের ব্যাগ দেয়।
তটিনী বলে কি এনেছো? শিবপ্রসাদ বলে এই তো কিছু সবজি আর আমার ছেলে মেয়েদের জন্য 2 পিস মাছ এনেছি। তটিনী বলে এমনিতেই মাসের শেষ, তুমি আবার মাছ আনতে গেলে কেন? শিবপ্রসাদ বলে তো আমার ছেলেমেয়েরা কি না খেয়ে থাকবে নাকি? আমরা না হয় পোড়া ডাল খেয়ে নেব, কিন্তু ওরা? তখনই লাট্টু বলে পা, আমিও ডাল খেতে পারবো পা। তোমরা যদি ডাল খাও আমরাও ডাল খেতে পারবো, আমাদের জন্য আলাদা করে মাছ কেনার কোনো প্রয়োজন নেই। আমি তো জানি পা, মাসের শেষে আমার মাম্মিকে কতটা কষ্ট করতে হয়, কতটা হিসেব করে চলতে হয়। আমরা তো আর ওই দুষ্ট দাদুদের মতন রিচ না, আমার পা তো পোড়। তখনই তটিনী বলে লাট্টু এসব কথা বলতে নেই বাবা, এসব কথা বলো না, তুমি বড় হও মানুষের মতন মানুষ হও তাহলেই হবে। তখনই লাট্টু বলে আমি পায়ের মতন মানুষ হব। কথাটা শুনেই তটিনী বলে তুমি পায়ের মতো হবে? এই যে তুমি বলতে পরশুরাম তোমার হিরো, তুমি বড় হয়ে পরশুরামের মতন হতে চাও। লাট্টু বলে হ্যাঁ তো, আমি তো পরশুরামের মতোই হতে চাই। তার আগে আমি আমার পায়ের মতো হতে চাই, আর তারপরে পরশুরামের মতো হতে চাই। এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লাট্টু। খুব ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয়। শিবপ্রসাদ বলে হবে বাবা, তুমি আমার মতন মানুষ হবে আর পরশুরামের মতন ফাইটার হবে। এই বলে লাট্টুকে কোলে নিতে চাইলেই বুকের বাঁ পাশটায় আবারও ব্যথা অনুভব করে। তটিনী বলে কি হলো? শিবপ্রসাদ বলে এই তো ওকে কোলে নিতে চেয়েছিলাম, ব্যথা আছে বুঝতে পারিনি গো, মনে ছিল না। তখনই পিকো এসে বলে মাম্মি দেখো না, ফোনে কেউ কিছু বলছে। তটিনী বলে কার ফোনে? পিকো বলে তোমার ফোনে। তটিনী ফোন কানে ধরতেই ফোনের ওপাশ থেকে কাবির বলে তটিনী গাঙ্গুলি প্রাণে বেঁচে গেছো তাই না? একবার বেঁচে গেছো, কিন্তু এরপরে আর বাঁচতে পারবে না, শেষ করে ফেলবো তোমাকে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে যে লোকটা মারতে গিয়েছিল তাকে পরশুরাম কি করে তুললো? তটিনী বলে মানে, তুমি কি বলতে কল করেছো? তুমি আমাকে মারতে লোক পাঠিয়েছিলে? কবির বলে হ্যাঁ লোক পাঠিয়েছিলাম, তোমাকে মারতে আমিই লোক পাঠিয়েছিলাম, ভবিষ্যতে আবারও পাঠাবো। যতদিন না কোর্টে কেস উঠছে ততদিন তোমাকে মারার চেষ্টা করেই যাব। তুমি বাঁচতে পারবে না, তুমি আমার বাবাকে জেলে দিয়েছিলে তাই না? তোমার জন্য স্পেশাল ব্রাঞ্চ আমার বাবাকে টানতে টানতে নিয়ে গেছে। তটিনী গাঙ্গুলি আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে তোমার লাশ গঙ্গায় ভাসিয়ে দেব। তটিনী বলে গঙ্গা ভীষণ পবিত্র, তোমার মতন ছেলে গঙ্গায় লাশ ভাসাতে পারবে না। তখনই সেখানে আরাধ্যা আসে। আরাধ্যা কবিরের কাছ থেকে ফোন কেড়ে নেয়। আরাধ্যা বলে ছোটদি ভাই ওর হয়ে আমি তোকে সরি বলছি রে, সরি। এই বলে আরাধ্যা কল কেটে দেয়। আরাধ্যা কবিরকে বলে কবির তুমি কি করছিলে? তুমি ফোনে ছোটদি ভাইকে এইসব কথা বলছিলে? যদি ওরা কল রেকর্ড করে তো, যদি সেটা কোর্টে দেখাই তো, তুমি তো আর কখনই ছাড়া পাবে না। কবির বলে আরাধ্যা কেন বুঝতে পারছো না, ওরা যদি বেঁচে থাকে আমি এমনিতেও বাঁচতে পারবো না। তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।